অনেকেই আমরা দেখি যে নমিনেশন প্রত্যাশী ছিলেন এবং যোগ্য লোকও বটে, কিন্তু দল কাউকে যোগ্যদের মধ্যেই একজনকে দিয়েছেন। তো সেটা অভিমান থাকতে পারে, সেখানে কথা থাকতে পারে, সেটা ভেতরে হবে, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায় এই না পাওয়ার বেদনার একটা যদি আমরা বিশ্রী রকমের একটা অযৌক্তিক কাণ্ড জ্ঞানহীন আচরণ করি, তাহলে আমরা জিয়াউর রহমানের আদর্শকে অনুসরণ করাবো না, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে অনুসরণ করাবো। এবং আমাদেরকে প্রতিদিন যে কথাটি বলছেন জনাব তারেক রহমান, যে নির্দেশনা দিচ্ছেন, আমরা সেটিকে অনুসরণ করছি। অবশ্যই আমরা ঘরের মধ্যে আলোচনা সমালোচনা করি, কিন্তু বাহিরে যেন এর একটা হিংসাত্মক প্রতিফলন না ঘটে এবং চূড়ান্ত ভাবে যে মনোনয়ন দেওয়া হয়েছে, আমাদের ক্ষোভ দুঃখ যাই থাক, আমরা সেটাকেই মেনে নিয়ে সবাই একসাথে কাজ করব। এটাই আমাদের ব্রত হওয়া উচিত, কারণ এখানে ব্যক্তি নয়, ধানের শীষকে বিজয়ী করতে হবে। কারণ এই বিজয়ের সাথে অনেক ঘটনা জড়িত, আমাদের সার্বভৌমত্ব জড়িত, স্বাধীনতা জড়িত, বহুদলীয় গণতন্ত্র জড়িত এবং সত্যিকারের মানব উন্নয়ন, দেশের মানুষের উন্নয়ন জড়িত। তো সেগুলোকে নিশ্চিত করার জন্য আমরা ধানের শীষকে বিজয়ী করতে হবে। এখানে ব্যক্তি বড় কিছু নয়। আমি আজকে দেখছেন একটি রাজনৈতিক দল, তারা 16 বছর অন্যায়ভাবে জোর করে অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করেছিল। এ বিষয়ে কারো কোনো দ্বিধা নেই। অনেক ছোট বড় রাজনৈতিক দল নিরন্তর সংগ্রাম করেছেন 2009-এর পর থেকে। শুধু জোর করে ক্ষমতা দখল করেছিলেন এই জন্যই যে তাদের প্রচুর টাকার দরকার ছিল এবং এই প্রচুর টাকা উপার্জনের জন্য জনগণের টাকা লুট করার দরকার ছিল। জনগণ যে টাকা সঞ্চয় করে কোথায় করে? পোস্ট অফিসে করে, ব্যাংকে করে, এই সমস্ত আর্থিক প্রতিষ্ঠানে করে। এই আর্থিক প্রতিষ্ঠানগুলো তার যে কোষাগারগুলো শূন্য করে টাকা পাচার করেছিল সেই পতিত রাজনৈতিক দলের নেতারা, তাদের ব্যবসায়ীরা এবং প্রধানমন্ত্রীর সাঙ্গপাঙ্গরা। এটা তার মিথ্যা নয়। লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে পদ্মা সেতুর নামে, মেট্রো রেলের নামে, ফ্লাইওভারের নামে, কত কিছুর নাম মানে গুলা ঝুলিয়ে তারা এগুলো করার চেষ্টা করছে। 100 টাকা নিয়েছেন, 2 টাকা খরচ করেছেন, আর 98 টাকা তারা পাচার করেছে। এটা আজকে প্রমাণিত। সমস্ত প্রখ্যাত অর্থনীতিবিদরা প্রতিনিয়ত এই লুণ্ঠন এবং হরিলুটের চিত্র জনগণের সামনে তুলে ধরছে। আমরা সেটা দেখছি এবং বিব্রত হচ্ছি এবং ব্যথিত হচ্ছি যে একটা শাসক কি করে নিজের দেশের মানুষকে লুট করতে পারে। ঢাকা শহরে বাড়ি আছে, তারপরেও পূর্বাঞ্চলে প্লট কিনতে হয়েছে ভাগনা ভাগ্নি, ছেলে মেয়ে সবার জন্য। এই ছিল প্রধানমন্ত্রী। আপনার চট্টগ্রামের এক মন্ত্রী, ব্যবসায়ী পরিবার, আমরা জানি, লক্ষ লক্ষ মিলিয়ন ডলারের 150-200 বাড়ি তার হচ্ছে লন্ডনে, ইংল্যান্ডে। একজন রাজনীতিবিদ মন্ত্রী আওয়ামী লীগের, তার ছেলে আমেরিকার ম্যানহাটনে, যেখানে আমেরিকার ধনী লোকদেরও ফ্ল্যাট কেনা অত্যন্ত দুঃসাধ্য, সেখানে ফ্ল্যাট কিনেছে। মানে আওয়ামী লীগ ক্ষমতা থাকতেই তো পত্রপত্রিকায় এগুলো এসেছে। আমরা এরপরে শুনলাম তাদের লুট করেন টাকায় সিডনিতে, তারপরে কানাডায়, দুবাইয়ে, প্রত্যেকটি জায়গায় তাদের একটা পল্লী গড়ে উঠেছে, বেগমপাড়া গড়ে উঠেছে। এখন তারা
তাদের সেই অবৈধ ক্ষমতা ফিরে পাওয়ার জন্য লকডাউন দিচ্ছে এবং বলছেন যে যত দ্রুত হোক আমরা উদ্ধার করতে হবে। মানে একেবারেই পৈতৃক জমিদারি কোনোভাবে হাতছাড়া হয়ে গেছে, পুনরুদ্ধারের চেষ্টা করছে। তাহলে যে পাপগুলো করেছেন, শিশু হত্যা করেছেন, কিশোর হত্যা করেছেন, শত শত, একটা দুটো নয়, জুলাই আন্দোলনে রিকশাওয়ালাকে হত্যা করেছেন, শ্রমিক হত্যা করেছেন। তবে এই যে অপরাধ, এগুলো কি অপরাধ নয়? এই অপরাধের নির্দেশদাতা, এই অপরাধকারীদের নির্দেশদাতা কারা? মিছিলের আওয়াজ শুনলে গুলি করতে বলছেন আওয়ামী লীগের মদতপুষ্ট পুলিশ অফিসাররা। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না? কার নির্দেশে করছেন? প্রধানমন্ত্রীর নির্দেশে। তার অনেক ডকুমেন্ট এখন পাওয়া যাচ্ছে, অনেক ভিডিও ভাইরাল হচ্ছে। যদি তাই হয়, যদি তাই হয়, কি তাই তো হয়েছে, তো তার বিচার হবে না? তাহলে এই বিচারকে প্রতিহত করার জন্য বেআইনি ভাবে দেশের প্রায় 25 থেকে 30টি স্থানে চোরাগুপ্ত ভাবে হামলা করা হয়েছে, বোমাবাজি করা হয়েছে, বাসে আগুন দেওয়া হয়েছে, বাস চালককে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে এই 2-3 দিনের মধ্যে। লকডাউন দেওয়া হয় ভাইরাসের বিরুদ্ধে, কিন্তু তাদের ব্যাপারে লকডাউন তো বাংলাদেশের জনগণের, যে করোনা মহামারীর মতো এরা জনগণের, করোনা ভাইরাস যেমন মানুষের শ্বাসরুদ্ধ করে দিত, আওয়ামী ফ্যাসিবাদ ছিল জাতির শ্বাসরুদ্ধ করে দেওয়া একটি রাজনৈতিক দল যারা জোর করে ক্ষমতা আঁকড়ে রেখেছে। জনগণ তো লকডাউন দিয়ে রেখেছে এই আওয়ামী দোসর নামক ভাইরাসদেরকে, আর আপনারা উল্টো লকডাউন দিচ্ছেন এই দেশে। তাহলে আপনারা যদি চলেই আসেন কোনোভাবে, তাহলে বাংলাদেশকে আবার সেই পরিস্থিতির শিকার হতে হবে। কণ্ঠের স্বাধীনতা থেকে শুরু করে, মত প্রকাশের স্বাধীনতা থেকে শুরু করে, রাজনৈতিক দল তার কর্মসূচি থেকে শুরু করে কেউ কোনো কিছু করতে পারবে না। যেভাবে তারা দেশ চালিয়েছেন, আর্থিক প্রতিষ্ঠানগুলো শূন্য করে দিয়েছেন, রাজকোষ শূন্য করে দিয়েছেন, শূন্য করে দিয়ে বড় বড় প্রজেক্টের নামে টাকা পাচার করেছেন। এই স্বপ্নে বিভোর হয়ে তারা ক্ষমতা পুনরুদ্ধারের জন্য লকডাউন নামক একটি অদ্ভুত ফ্রেজ ব্যবহার করে সেই কর্মসূচি দিচ্ছেন এবং তার জন্য আগুনে পুড়িয়ে দিচ্ছেন। বিএনপি বা সমমনা রাজনৈতিক দলগুলো যখন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য রাজনৈতিক কর্মসূচি দিয়েছে, আমরা বলেছিলাম এই কর্মসূচিতে বিভিন্ন জায়গায় যে আগুন লাগানো হয়েছে বাসে এবং আগুনে পোড়ানো হয়েছে, এটা রাষ্ট্র কর্তৃক করা হয়েছে, রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো করা হয়েছে এবং তার কিছু নজির তখনই বিভিন্ন গণমাধ্যমে ফুটে উঠেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ছেলেরা ফেসবুকে তারা পোস্ট করেছে, কাজ করে কারা আর নাম হয় কাদের, আমরা লাগালাম আগুন আর দোষ করছে। কৌশলটা খুব ভালো এসছে, এখনো তার ডকুমেন্ট আছে। আওয়ামী লীগের সময় 15-16 সালের দিকে এই ঘটনা, কুমিল্লার বাসে আগুন লাগানো, সেই 14 গ্রামের সাথে সাথেই যারা করে পালিয়ে যাচ্ছিল তাদেরকে ধরেছে পুলিশ, সবগুলো যুবলীগের। যেই যুবলীগ খবর পেয়েছে তারপরে চলে গেছে। এই আগুন লাগানো এবং আগুনে মানুষ পোড়ানোর এই সমস্ত কালচার সংস্কৃতি যে আওয়ামী লীগের, সেটার আবার আমরা প্রমাণ পাচ্ছি এখন। তখন তো রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে বিরোধী দলের বিরুদ্ধে তারা অপপ্রচার চালিয়ে গেছে, কিন্তু ওরাই যে করেছে তার প্রমাণ এখন বিভিন্ন বাসে আগুন দেওয়া, গাজীপুর, ঢাকা এবং সারা বাংলাদেশের কয়েকটি জায়গায় তারা আগুন দিচ্ছে এবং আগুনে মানুষ মারছে, মানুষও পুড়িয়ে মারছে। সুতরাং বিএনপি এবং আন্দোলনকামী মানুষ, এদের তখন আরো ভয়াবহ অবস্থা। একদিকে পুলিশ, একদিকে র্যাব,
একদিকে আয়না ঘর, একদিকে টর্চার, অত্যাচার, রিমান্ডের নামে পাড়ায় মহল্লায় বসে থাকে যুবলীগ, ছাত্রলীগ। তার মধ্যেও বুক উঁচিয়ে যারা গণতন্ত্র নিশ্চিত করার জন্য সংগ্রাম করেছে, তারা তো মহাবিপ্লবী, তারা তো আদর্শবাদী সৈনিক। আদর্শবাদী সৈনিকরা কোনদিন সাধারণ মানুষকে ক্ষতি হয়, কোনদিন সাধারণ মানুষ পুড়ে পড়বে, এই কাজ আদর্শবাদীরা করেনি। কারণ তারা বিপদের মধ্যে, চরম রাষ্ট্রীয় আক্রমণের মুখে বুক চিতিয়ে যারা কাজ করে, তারাই তো হচ্ছে প্রকৃত বিপ্লবী, আদর্শের সৈনিক। আর যারা গুপ্তঘাতক, যারা দেশের রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের টাকা লুট করে, যারা এক একটা নিজের এলাকায় সাদ্দাদের বেহেশত তৈরি করেছে, তারা তো জনগণের প্রতি কোনো দরদ থাকবে না। এখন তারা ওই সময় লুটের যে আনন্দ, ভোগের যে আনন্দ, বিলাসের যে আনন্দ, এই ভোগ বিলাসের আনন্দের কথা শেখ হাসিনা ভুলতে পারছে না, আওয়ামী নেতারা ভুলতে পারছে না। এই কারণেই তারা অবৈধ সন্ত্রাসী পন্থা অবলম্বন করে একেবারে চোরাগুপ্ত ভাবে জনগণের উপর আক্রমণ করছে। তার নমুনা আজকে 2-3 দিন ধরে আমরা সেটি দেখছি। বন্ধুরা আমার, কখনোই কোন ফ্যাসিস্ট পরাজিত শক্তি আর ফিরে আসে না। এখন যারা আন্দোলনকারী শক্তি ছিলেন, গণতন্ত্রের জন্য লড়াই করছেন, তাদেরকে অবশ্যই গণভোট বলুন আর যেটাই বলুন, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। সে অবাধ সুষ্ঠু নির্বাচন এই জাতি 15-16 বছর পায়নি, 17 বছর ধরে পায়নি। সেটা নিশ্চিত করাই তো বড় কথা ছিল। এবং এই দেশ চলবে কি করে, আমরা ভবিষ্যতে আমাদের রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ, আমাদের সমাজে গণতন্ত্রের চর্চা কিভাবে হবে, তার একটা আইডিয়া জুলাই সনদের মধ্যে দেওয়া হয়েছে। এখন এই জুলাই সনদ বাস্তবায়নের বিষয় নিয়ে আমরা যে ধরনের টানাপোড়েন দেখছি, যে ধরনের হুমকি দিচ্ছি, তাতে ফ্যাসিবাদী শক্তি কিন্তু গোপনে গোপনে এবং দেশের বাইরে অবস্থান করে তারা কিন্তু মুচকি হাসি দিচ্ছে। এটা হবে গণতান্ত্রিক শক্তির জন্য সবচেয়ে বড় ব্যর্থতা। তাই আগামী নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচন সরকারকে করতে হবে এবং জুলাই সনদেরও আইনীকরণ বা এর যে বৈধতার জন্য একই দিনে গণভোট হলে পরে তাতে সময় কম বাঁচবে, অর্থের অনেক সাশ্রয় হবে এবং আমরা সত্যিকারের গণতান্ত্রিক একটি পরিবেশের দিকে আমাদের যাত্রা নিশ্চিত হবে। তাছাড়া এই নানা কর্মসূচি আর বিভ্রান্তমূলক কথাবার্তা দিয়ে আমাদের গণতন্ত্রের অভিযাত্রাকে বাধাগ্রস্ত করলে এটা তাদেরকেই উৎসাহিত করা হবে যারা 5ই আগস্ট পরাজিত হয়েছে। আজকের এই জাতীয়তাবাদী পাঠশালা যুক্ত নেতৃবৃন্দ তারা গবেষণামূলক নানা কাজে যুক্ত রয়েছেন এবং এটা এখন পৃথিবী ডিজিটালাইজড, পৃথিবী একেবারেই একটা ছোট্ট সেটের মধ্যে চলে এসেছে। এখন এই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শহীদ জিয়া তার রাজনীতি, তার চিন্তাধারা, তার দর্শন এবং বিএনপি যত তার ক্ষমতায় এসছে জিয়াউর রহমানের আমলে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে তাদের যে অবদান, সেই অবদানগুলো, সেটা আমি আগেই বলেছি, অবদান হচ্ছে উন্নয়ন উৎপাদনেরও একটা দিগন্ত বিস্তৃত অবদান তারা রেখে গেছেন, আবার রাজনৈতিক চিন্তা চেতনারও একটা দিগন্ত বিস্তৃত অবদান রেখে গেছেন। এগুলো সবগুলোই আপনাদের ডিজিটাল কন্টেন্টে যাতে উঠে আসে এবং দ্রুতই মানুষ যেন দেখতে পায়, আপনারা সেই কাজগুলো অত্যন্ত নিষ্ঠার সাথে করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের এই অনুষ্ঠানে আমি শুভ উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য শেষ